হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো আমরা লাস্ট ক্লাসে লেটার পড়ছিলাম এবং ইনফর্মাল লেটার স্পেসিফিক্যালি, এবং ইনফর্মাল লেটার কী করে লিখতে হয় সেটি আমরা রুল জানছিলাম। তো লাস্ট ক্লাসে আমরা দুটি যে স্টেপ ছিল, স্ট্রাকচারের যে প্রথম দুটি স্টেপ, সেই দুটি স্টেপ আমরা শিখেছি। তো আজকের ক্লাসও একই নিয়ম থাকবে। আজকে আমরা আবার জানবো লেটার কী এবং লেটার স্ট্রাকচার কী, এবং স্ট্রাকচারটি আমরা বোঝারও চেষ্টা করব, এবং সবশেষে আমরা লেটারটি লেখার প্র্যাকটিস করব। তো আমরা আজকের ফার্স্ট স্লাইডে চলে যাই, এবং লাস্ট ক্লাসে যেটা আমরা শিখেছিলাম সেটারই একটি রিমাইন্ডার এবং রিভিশন এটা। সেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে লেটারের স্ট্রাকচার দেখেছিলাম। তো প্রথমেই ছিল অ্যাড্রেস অফ দ্য রাইটার, অর্থাৎ প্রেরকের যে ঠিকানা আমরা লেটারের ফার্স্ট লাইনে লিখেছিলাম, যেটা তোমাদের মনে থাকার কথা। এবং পরবর্তীতে আমরা ডেট অর্থ হচ্ছে যে তারিখটি আমরা লিখব। যাই হোক, এবং আজকে যে আমাদের বাকি যে অংশগুলি আলোচনা করব সেটি হচ্ছে স্যালুটেশন, মেইন বডি এবং সাবস্ক্রিপশন উইথ রাইটার্স নেম, অর্থাৎ 3, 4 এবং 5 নাম্বার যে স্টেপ আছে সেই স্টেপগুলি আমরা আজকে আলোচনা করব। আনভেলপ কীভাবে লিখতে হয় সেটি আমরা ইমেল লেখার নিয়ম যখন প্র্যাকটিস করব তখন আমরা আনভেলপ কীভাবে আঁকতে হবে এবং আনভেলপে কী কী থাকবে এবং থাকা দরকার সেগুলি আমরা আলোচনা করব। তো আশা করছি তোমাদের অ্যাড্রেস অফ দ্য রাইটার এবং ডেট যে লেখার যে নিয়ম ছিল সেই নিয়মগুলি তোমাদের এখনও মনে আছে। যদি মনে না থাকে তাহলে তোমরা একটু আবার ওটি পড়ে নিবে, এবং তাহলে তোমাদের পরবর্তী স্টেপগুলো লেখার ক্ষেত্রে একটু সহজতর হবে এবং বুঝতে সুবিধা হবে। যাই হোক, আমরা আজকের প্রথম স্লাইডে চলে যাচ্ছি, এবং আজকের প্রথম রুল যেটা আসলে 3 নাম্বার রুল এবং লেটারের 3 নাম্বার অংশে যা থাকে সেটি হচ্ছে স্যালুটেশন কিংবা সুপারস্ক্রিপশন। এখন স্যালুটেশন কিংবা সুপারস্ক্রিপশন কি? আফটার রাইটিং দ্য ডেট, রাইট দি স্যালুটেশন। এখন স্যালুটেশন কি? স্যালুটেশন ইজ দ্য পার্ট ওয়ের ইউ অ্যাড্রেস দ্য রিসিপিয়েন্ট, অর্থাৎ প্রাপককে, যে লেটারের প্রাপককে একটি লেটারের যেই অংশে অ্যাড্রেস করা হয় কিংবা ডাকা হচ্ছে সেই অংশটিকেই বলা হচ্ছে স্যালুটেশন। স্যালুটেশনস আর ইউজুয়ালি রিটেন ইউজিং দ্য নেম অ্যান্ড অ্যান অ্যাড্রেস, অর্থাৎ স্যালুটেশন আর সাধারণত একটি নেম থাকে এবং একটি অ্যাড্রেস থাকে। এখন তুমি ভাবতে পারো যে এই অ্যাড্রেসটি কোন অ্যাড্রেস মানে আসলে এখানে ঠিকানা নয়, কিন্তু আমি একটি মানুষকে কিভাবে ডাকি, কি দ্বারা সম্বোধন করি, সেটি আসলে এখানে অ্যাড্রেস দ্বারা বোঝাচ্ছে। Since you will be writing an informal letter to either friends or family, go with the address being dear, or you may or may not add a comma after the salutation. এই কয়টি জিনিস তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তুমি যেহেতু একটি ইনফর্মাল লেটার লিখছো, এবং ইনফর্মাল লেটার প্রথমেই বলেছি যে ছাড় দেওয়া যায় অত্যন্ত অনেক ইনফর্মালভাবে, এবং গাম্ভীর্য সাধারণত একটি ফর্মাল লেটার থেকে কম। এই জন্য তুমি যদি তোমার স্যালুটেশন ডিয়ার দিয়ে শুরু করো, ডিয়ার লিখে তুমি যাকে লেটারটি লিখছো তার নাম দিয়ে দাও, কিংবা ডিয়ার লিখে তোমার সাথে তার সম্পর্ক যেটা সেটা দিয়ে দাও, তাহলেও কোনো সমস্যা হবে না। যেমন আমি যদি জন নামে কাউকে লেটার লিখি তাহলে আমি লিখব ডিয়ার জন, কিংবা আমি যদি আমার বাবাকে লিখি লেটারটি তাহলে আমি লিখব ডিয়ার ফাদার। আমি যদি আমার ভাইকে লিখি তাহলে আমি লিখব ডিয়ার ব্রাদার। তো ডিয়ারের পরে আমি হয় আমার তার সাথে যে সম্পর্কটি লিখতে পারি, কিংবা আমি যাকে লেটারটি লিখছি সে যদি আমার ছোট হয় কিংবা আমার বন্ধু হয় তাহলে আমি তার নাম লিখব। ইউ মে অর মে নট অ্যাড আ কমা আফটার এ স্যালুটেশন। তো তোমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করেছো যে ডিয়ার লেখার পরে অনেক সময় কমা থাকে কিংবা অনেক সময় কমা থাকে না, কিংবা হয়তো তুমি দিতে ভুলে যেতে পারো, আবার দিতেও পারো, নাও দিতে পারো, কিংবা দিতে ভুলেও যেতে পারো। তো এই ক্ষেত্রে যেটি আসলে ফলো করতে হয়, হ্যাঁ দুটি আসলে প্রযোজ্য, তুমি কমা দিতেও পারো কিংবা নাও দিতে পারো, কিন্তু যখন তুমি কমা দিবে তোমাকে আরেকটি ক্ষেত্রে খুব মাথা শার্প রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে, এবং ওই আরেকটি ক্ষেত্র কি সেটা আমরা লেটারের একদম শেষ অংশে গেলে আলোচনা করব। হাউএভার ইফ ইউ আর ডুইং সো, অর্থাৎ তুমি যদি স্যালুটেশনের পরে কমা দাও কিংবা না দাও, তাহলে তুমি যেই কমা দিচ্ছ কিনা কিংবা না দিচ্ছ কিনা এটা তোমাকে মাথায় রাখতে হবে, এবং দ্যাট উইচ উই উইল গেট টু লেটার, অর্থাৎ কি কেন মাথায় রাখতে হবে এটি আমরা পরবর্তী স্লাইডে যাব যখন, তখনই আমরা টের পাবো। যাই হোক, এর পরের যে অংশ, সেই পরের অংশটি হচ্ছে মেইন বডি কিংবা ডেসক্রিপশন। এটি আসলে লেটারের প্রধান অংশ, এবং লেটারের এই পার্টটিতেই প্রধান যে মার্ক সেই মার্কটি বহন করছে এই পার্টটি।
তোমার মেইন ডেসক্রিপশন যত সুন্দর হবে তত বেশি তুমি মার্ক পাবে। তোমার মেইন ডিসক্রিপশনে গ্রামার যত কম ভুল হবে, তোমার মেইন ডিসক্রিপশন যতটুকু প্রাণবন্ত হবে এবং তোমার মেইন ডিসক্রিপশন যত সুন্দর ইংরেজিতে লেখা হবে তত ভালো মার্ক তুমি পাবে। তো আমরা দেখি এখানে মেইন বডিতে আমাদের কী কী স্টেপস ফলো করতে হবে বা কী কী জিনিস মাথায় রাখতে হবে একটি লেটারের মেইন বডি লেখার জন্যে। যেমন now we are in the main body of the letter. Now the main body is to be written in 3 separate paragraphs. অর্থাৎ তুমি কি লেটারের যে মেইন বডি থাকবে সেই মেইন বডিটি 3টি আলাদা প্যারাগ্রাফে লিখতে হবে। এবং অর্থাৎ বুঝতেই পারছো যে আমার যেহেতু আমি 3টি আলাদা প্যারাগ্রাফে লিখছি সেহেতু আমার যে লেটারটি 3 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। ওকে, তো in the first one is the introduction, অর্থাৎ প্রথম যে প্যারাগ্রাফ থাকবে এটি একটি ইন্ট্রোডাকশন থাকবে, একটি ভূমিকা থাকবে, where you greet the recipient of the letter and briefly mention the subject of the letter। অর্থাৎ প্রথম যে প্যারাগ্রাফ থাকবে মেইন বডির প্রথম প্যারাগ্রাফে আমি খুব ছোটোভাবে ব্রিফলি খুব সংক্ষিপ্ত আকারে লেটারটি কী নিয়ে এটা আলোচনা করব এবং অবশ্যই তার আগে আমি যাকে লেটারটি লিখছি অর্থাৎ লেটারের যে প্রাপক যে তাকে আমি একটি শুভেচ্ছা জানাবো। The second one is the main content. Here you expand upon the subject of the letter। অর্থাৎ সেকেন্ড যে প্যারাগ্রাফ থাকবে সেই সেকেন্ড প্যারাগ্রাফে আসলে আমি লেটারটি যেই বিষয় নিয়ে লেখা সেই বিষয় নিয়ে একদম ডিটেলস আলোচনা করবে, একটু বিস্তরভাবে আলোচনা করব। এবং এই যে মেইন ডেসক্রিপশনের পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মেইন ডেসক্রিপশনের পার্টটিই আসলে তুমি টপিককে কতটুকু বিস্তৃত করতে পারছো কিংবা টপিককে কোনো ভালোভাবে আলোচনা করতে পারছো এই মেইন বডি সেকেন্ড প্যারাগ্রাফ অংশটি দ্বারাই সেটা বোঝা যাবে। দ্য থার্ড ওয়ান ইজ দ্য কনক্লুশন, অর্থাৎ আমার মেইন বডিতে যে থার্ড প্যারাগ্রাফ থাকবে সেই প্যারাগ্রাফটি একটি উপসংহার হবে। হিয়ার ইউ ড্র অ্যান এন্ড টু ইয়োর ডিসকাশন থ্রু সামারাইজিং দি আর্লিয়ার ডিসকাশন অর থ্রু অ্যাডিং ইয়োর ওন অপিনিয়ন। অর্থাৎ এখানে তুমি যে কাজটি করবে সেই কাজটি হলো সামগ্রিক যে আলোচনা হতো সেই সামগ্রিক আলোচনার যে একটি মূল কথাটি তুমি খুব ছোট আকারে প্রকাশ করতে পারো কিংবা তুমি নিজের একটি মতো প্রকাশ করতে পারো। and also by stating a farewell and a well wish to your recipient। অর্থাৎ তুমি লেটারের যে কনক্লুশন যে থার্ড প্যারাগ্রাফ থাকবে মেইন বডির যে থার্ড প্যারাগ্রাফ থাকবে সেই থার্ড প্যারাগ্রাফে যে সামগ্রিক লেটারের যে মূল কথা সেই মূল কথাটি লিখতে পারো এবং তুমি তোমার অভিমত দিতে পারো এবং তাছাড়াও তুমি যাকে লেটারটি লিখছো তার সাথে তুমি বিদায়ের যে বিদায়ের ব্যাপারটিও সেরে ফেলতে পারো। মেইন বডি আমাদের লেখা শেষ এবং আমরা চলে এসেছি লেটারের একদম শেষ অংশটি কি? সাবস্ক্রিপশন উইথ দ্য রাইটার্স নেম। অর্থাৎ এতটুকু তুমি যদি লিখো তাহলে তোমার লেটারটি লেখা কমপ্লিট হচ্ছে, যদিও তোমাকে আনভেলপ পরে আঁকতে হবে। তো আনভেলপ কীভাবে আঁকতে হবে এটা আমি বলেছি যে ইমেইল যেই ক্লাসে আমরা আলোচনা করব সেই ক্লাসে আমরা শুরু করব আমরা আনভেলপ কীভাবে আঁকতে হয় সেটি দ্বারা। আনভেলপ আঁকা খুবই সহজ এবং এটা তোমাদের ভুল হবার কোনো প্রশ্নই আসে না। তো নাও দিস ইজ দ্য লাস্ট স্টেপ, সাবস্ক্রিপশন উইথ দ্য রাইটার্স নেম। এটি হচ্ছে আমাদের লেটার লেখার লাস্ট স্টেপ এবং এই স্টেপটি আমাদেরকে ফলো করতে হবে। ক্লোজ ইউর লেটার বাই রাইটিং দ্য সাবস্ক্রিপশন। এখন সাবস্ক্রিপশন কি আমরা জানি। দ্য সাবস্ক্রিপশন ইন দ্য লেটার ইজ ওয়ার ইউ রাইট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য রাইটার অ্যান্ড দ্য রেসিপিয়েন্ট, ইউজুয়ালি ইন অ্যান অ্যাপ্রিসিয়েটিং ম্যানার। অর্থাৎ সাবস্ক্রিপশনে আমরা যে কাজটি করি সেই কাজটি হচ্ছে আমি প্রেরক এবং প্রাপকের মধ্যে যে সম্পর্কটি সেই সম্পর্কটি আমরা খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করি এবং অ্যাপ্রিসিয়েটিং ম্যানার অর্থাৎ তুমি এখানে এমন একটিভাবে তুলে ধরবে যেটি পড়ার মাধ্যমে আমাদের সম্পর্কের প্রতি একটি আনুগত্য সৃষ্টি হয়। Now, if you had chosen to write a comma after the salutation, then you absolutely have to add one after the subscription as well. এই যে আমি বলেছিলাম যে তুমি যদি স্যালুটেশনের পরে একটি কমা দাও তাহলে তোমাকে একটি জিনিস মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে সেটা হলো তুমি স্যালুটেশনের পরে কমা দিলে অবশ্যই তোমাকে সাবস্ক্রিপশনের পরেও কমা দিতে হবে। অর্থাৎ ডিয়ার ফাদার বা ডিয়ার ফ্রেন্ড এটা লেখার পরে যদি আমি একটি কমা দেই তাহলে আমি ইয়োর লাভিং ফ্রেন্ড লেখার পরেও অবশ্যই কমা দিব। এটি আমাদের মিক্স আপ করা যাবে না, হয় আমি দুটোতেই কমা দিব কিংবা আমি একটিতেও কমা দিব না, দুটি মিক্স আপ করা কখনোই যাবে না। ইফ ইউ হ্যাডেন্ট দেন ইউ কান্ট অ্যাড আ কমা আফটার দ্য সাবস্ক্রিপশন। অর্থাৎ তুমি যদি স্যালুটেশনের পরে একটি কমা দিয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে সাবস্ক্রিপশনের পরেও কমা দিতে হবে। কিন্তু তুমি যদি স্যালুটেশনের পরে কমা না দিয়ে থাকো তাহলে তুমি কোনো অবস্থাতেই
সাবস্ক্রিপশনের পর কমা দিতে পারবে না, এটা অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে। আফটারওয়ার্ডস ইউ রাইট দ্য নেম অফ দ্য রাইটার অফ দ্য লেটার, অর্থাৎ তুমি এর পরবর্তীতে সাবস্ক্রিপশন লেখার পর কমার পরেই ঠিক এর নিচে তোমার যে নাম কিংবা প্রেরকের যে নাম, প্রেরকের নামটি লিখবে। এখন দেখো আমি বললাম তোমার যে নাম এবং প্রেরকের যে নাম, এটি তোমাদেরকে মাথায় রাখতে হবে। কেননা কখনো কখনো তোমাদের লেটারে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে তোমাদেরকে একটি নাম দেয়া থাকবে, তোমাকে বলবে সাপোজ ইউ আর রফিক অর সাপোজ ইউ আর সারা, এরকম নাম দেয়া থাকবে। তখন তুমি কিন্তু নিজের নাম লিখতে পারবে না, তোমাকে যেই নাম দিয়ে দেওয়া হয়েছে সেই নামটি আসলে প্রেরকের নাম, সেই নামটি রাইটারের নাম। তো তোমাকে এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এখন আমরা যে একটি লেটারের বডি লেখার যে মেইন 5টা স্টেপ, সেই 5টা স্টেপ আমরা দেখে ফেললাম, স্ট্রাকচারটি আমরা দেখে ফেললাম। এখন স্ট্রাকচারটির সাথে আমরা যে কাজটি করব, স্ট্রাকচারটির সাথে আমরা এখন একটি লেটার দেখব এবং স্ট্রাকচারটি মেলানোর চেষ্টা করব। আমরা খেয়াল করব যে স্ট্রাকচারটি এবং লেটারটি মিলছে কিনা। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে একটি লেটার রয়েছে এবং লেটারটি আমরা স্ট্রাকচারটির সাথে মেলানোর চেষ্টা করি। এখন দেখো, প্রথমেই দেখো রয়েছে কি একটি অ্যাড্রেস, কিংস্টন লেক, রডনি বুলেভার্ড, 200/9 A। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা এই যে অ্যাড্রেসটি লিখেছি, অ্যাড্রেসটি কিন্তু অনেক শর্ট, অ্যাড্রেসটি কিন্তু কম্পারেটিভলি, এবং এটা কিন্তু এত ছোট ঠিকানা সাধারণত হয় না। কিন্তু আমরা বলেছিলাম প্রথম ক্লাসেই যে যখন আমি অ্যাড্রেস লিখব, এই অ্যাড্রেসটি 2 লাইনের বেশি হবে না। অর্থাৎ একটি খামে যখন আমরা অ্যাড্রেস লিখি, সেই অ্যাড্রেসের 2টি লাইন আমরা যেটি লিখি সেই 2টি লাইনে আমি এখানে লিখেছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ফার্স্ট স্টেপটি সফলভাবে সম্পন্ন করেছি। সেকেন্ড যে স্টেপ সেটি হচ্ছে 19 এপ্রিল 2010, অর্থাৎ 2010 সাল 19 এপ্রিল। এখন দেখো এপ্রিল কথাটি শুধুমাত্র, এপ্রিল যে নামটি শুধুমাত্র কথায় আছে, এটি নাম্বারে নাই। এপ্রিল 4 নাম্বার মাস, কিন্তু আমি এটা এপ্রিল লিখেছি, কথায় লিখেছি। কেননা আমাদেরকে এপ্রিল মাসের নাম সবসময় কথায় লিখতে হবে। এবং তোমরা এটিও লক্ষ্য করতে পারছো এই যে এপ্রিলের পরে আমি একটি কমা দিয়েছি। কমা তুমি চাইলে দিতেও পারো কিংবা নাও দিতে পারো, এটি সম্পূর্ণ তোমার উপর। যেহেতু দেওয়া যাবে এ কারণে আমি কমাটি দিয়েছি। এরপরে দেখো আমরা লিখেছি স্যালুটেশন, ডিয়ার বেঞ্জামিন, অর্থাৎ আমি আমার একটি বন্ধুকে চিঠিটি লিখছি, বন্ধুটির নাম হচ্ছে বেঞ্জামিন। এবং তুমি দেখতে পাচ্ছ যে আমি ডিয়ার স্যালুটেশনটি ব্যবহার করেছি এবং তারপরে আমি প্রেরকের নাম লিখেছি, প্রাপকের নাম লিখেছি বেঞ্জামিন, এবং তারপরে আমি কোনো কমা দেইনি। এটা তোমাদের মাথায় রাখো। এখন মেইন বডি ডিসকাস করার আগে আমি যদি আবার এই সাবস্ক্রিপশনে চলে আসি, দেখতে পাচ্ছ যে ইয়োর লাভিং ফ্রেন্ড, অর্থাৎ এটি সাবস্ক্রিপশনের পরে কিন্তু আমি কোনো কমা দেইনি, কারণ আমি স্যালুটেশনের পরে কমা দেইনি। আমি যদি স্যালুটেশনের পরে কমা দিয়ে থাকতাম তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রিপশনের পরেও কমা দিতে হতো, কিন্তু যেহেতু আমি স্যালুটেশনের পরে দেইনি, এই কারণে আমি সাবস্ক্রিপশনের পরেও দেইনি। তো দেখো আমি লেটারটি পড়ছি। আই হোপ দ্য লর্ডস উইল হ্যাজ কেপ্ট ইউ হেল অ্যান্ড হার্টি, অর্থাৎ আমি এটা আশা করছি যে তুমি ভালো আছো, তুমি সুস্থ আছো, সুন্দর আছো। আই থিঙ্ক ইউ উইল বি সারপ্রাইজ টু নো দ্যাট আই গট দি অপরচুনিটি টু মিট দ্য গভর্নর। আমার মনে হয় তুমি জেনে খুব আশ্চর্য হবে এইটা জেনে যে আমি আমাদের গভর্নরের সাথে দেখা করার একটি সুযোগ পেয়েছিলাম। নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট দ্য মিটিং। এখন দেখো আমরা বলেছিলাম যে মেইন বডির যে 3টি প্যারাগ্রাফে বিভক্ত থাকবে, সেই 3টি প্যারাগ্রাফ হচ্ছে ইন্ট্রোডাকশন, এরপরে হচ্ছে মেইন যে লেটারের টপিকের উপর একটি এক্সপ্লোরেশন কিংবা টপিকের একটি এক্সপ্যানশন বা টপিকটাকে বিস্তৃত করা, টপিকটা ডিসকাস করা সেকেন্ড প্যারাগ্রাফে, এবং থার্ড প্যারাগ্রাফে কনক্লুশন থাকবে। ফার্স্ট প্যারাগ্রাফে আমাদের ইন্ট্রোডাকশনে আমরা যে প্রাপকের সাথে আমরা একটি শুভেচ্ছা বিনিময় করি এবং লেটারটি কী নিয়ে, সেই লেটার যে সাবজেক্টটিও আলোচনা করি। তো দেখতে পাচ্ছ হচ্ছে আই হোপ দ্য লর্ডস উইল হ্যাজ কেপ্ট ইউ হেল অ্যান্ড হার্টি। তাহলে আমি এটা বুঝতে পারছি যে আমরা একটি শুভেচ্ছা বার্তা দিয়ে আমাদের ইন্ট্রোডাকশন শুরু করলাম। পরবর্তীতে আই থিঙ্ক ইউ উইল বি সারপ্রাইজ টু নো দ্যাট আই গট দি অপরচুনিটি টু মিট দ্য গভর্নর। নাও আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট দ্য মিটিং, অর্থাৎ আমরা বুঝতে পারছি এই যে আমরা যে টপিকের সম্পর্কে, টপিকটি কী নিয়ে, টপিকটি হচ্ছে আমার গভর্নরের সাথে যে দেখা হওয়ার যে একটা ইনসিডেন্ট ছিল, যে ঘটনা ছিল, সেই ঘটনাটি নিয়ে আমাদের লেটারটি লেখা। অর্থাৎ আমরা টপিকটিও ডিসকাস করে ফেললাম আমাদের ইন্ট্রোডাকশনে। পরবর্তীতে আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড প্যারাগ্রাফে।
অর্থাৎ মেইন ডেসক্রিপশনের সেকেন্ড প্যারাগ্রাফে। মেইন ডেসক্রিপশনের সেকেন্ড প্যারাগ্রাফে আসলে মূল আলোচনাটা থাকে। যেহেতু এখানে জায়গা কম আছে জন্য আমি মূল আলোচনাটি অত্যন্ত সংক্ষিপ্ত রেখেছি, কিন্তু পরীক্ষার খাতায় তোমাদের মূল আলোচনা আরও বড় হতে হবে। তো আই হ্যাড টু গো থ্রু আ লট অফ ট্রাবল টু ম্যানেজ দি অডিয়েন্স, অর্থাৎ আমার দেখা করার জন্য বেশ কিছু সমস্যার অতিক্রম করতে হয়েছে। অ্যাট ফার্স্ট দ্য গভর্নর ওয়াজ নট উইলিং টু গ্র্যান্ট মি অ্যান অডিয়েন্স, প্রথমেই আমাকে গভর্নর তার সাথে দেখা করার যে সুযোগ, সেই দেখা করার সুযোগটি দিচ্ছিল না। বাট ওয়ান্স আই কনভেড দ্য ডিস্ট্রেস অফ দ্য ভিলেজার্স টু হিম থ্রু হিস পিয়ন, অর্থাৎ যখন আমি আমার যে গ্রামবাসীর যে সমস্যাটি কি, সেই সমস্যাটি আমি তার পিয়নের মাধ্যমে যখন তাকে জানালাম, হি লেট মি ইন হিজ অফিস, অর্থাৎ তখনই সে আমাকে তার অফিসে ঢোকার সুযোগ করে বা অনুমতি দিয়েছিল। ইট ওয়াজ আ ভেরি বিগ অফিস অ্যান্ড দ্য ফার্নিচার দ্যাট ওয়াজ ইন দ্যাট রুম ওয়াজ কোয়াইট এক্সপেন্সিভ অ্যাজ ওয়েল, অর্থাৎ রুমটি অত্যন্ত বড় ছিল এবং রুমের যে আসবাবপত্র ছিল, আসবাবপত্রগুলো অত্যন্ত দামি ছিল। আই ওয়াজ স্কেয়ার্ড অফ স্ক্র্যাচিং এনিথিং বাই মিস্টেক, এই আসবাবপত্রগুলো এতই দামি ছিল যে আমি কোনো কিছুতে একটি দাগ ফেলার জন্য ভয় পাচ্ছিলাম। আই লং টু মিট ইউ, এখন তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমাদের সেকেন্ড যে পার্টটি রয়েছে, অর্থাৎ আমাদের মেইন ডিসক্রিপশনের যে সেকেন্ড যে প্যাসেজটি, সেকেন্ড প্যাসেজেই কিন্তু আমি আমার গভর্নরের সাথে মিট করার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটি ব্যক্ত করেছি। যদিও এক্সপিরিয়েন্সটি সম্পূর্ণভাবে লেখা হয়নি, কেননা জায়গার সীমাবদ্ধতার কারণে আমি পুরোটি সম্পূর্ণভাবে লিখতে পারিনি, কিন্তু তোমরা যখন লেটার প্র্যাকটিস করবে তখন তোমরা যেই ব্যাপারেই লিখছো না কেন, সেই ব্যাপারটি যাতে সুস্পষ্টভাবে এবং সম্পূর্ণভাবে লিখো, কোনো কিছু বাদ দিবে না। যতটুকু সুন্দরভাবে, যতটুকু কম্প্যাক্টভাবে, যতটুকু ডিটেলসে তোমরা আলোচনা করতে পারবে টপিকটি, ততই তোমাদের মার্ক বৃদ্ধি পাবে। তো শেষে আমি যে কাজটি করছি সেটি হচ্ছে আমরা লাস্টে আমাদের যে কনক্লুডিং যে প্যারাগ্রাফটি থাকবে, সেই কনক্লুডিং প্যারাগ্রাফটি আমরা লিখছি। যেমন আই লং টু মিট ইউ অ্যান্ড শেয়ার দিস মোস্ট এক্সট্রা অর্ডিনারি অফ ইভেন্টস, অর্থাৎ আমি তোমার সাথে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে আছি এবং এই যে আশ্চর্য যে ঘটনা, একটি অসাধারণ যে ঘটনাটি আমি তোমাকে সামনাসামনি বলার জন্য অত্যন্ত উতলা হয়ে আছি। আনটিল দেন রিমেইন ওয়েল অ্যান্ড সেফ, এবং তোমার সাথে দেখা করার আগ পর্যন্ত তুমি ভালো থেকো এবং নিরাপদে থেকো। কনভে মাই গ্রিটিংস টু ইয়োর মাদার অ্যাজ ওয়েল, এবং তোমার মাকেও আমার শুভেচ্ছা জানিও। এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে লাস্ট যে প্যারাগ্রাফটি সেটি ফার্স্ট এবং সেকেন্ড প্যারাগ্রাফ থেকে একটু খানিকটা নিচে। এই যে দূরত্বটি তোমরা ব্যবহার করলেই ভালো, কেননা এই যে কনক্লুশনটি তোমাদেরকে বোঝাতে হবে যে হ্যাঁ, এটি একদম আলাদা একটি অংশ। সুতরাং তোমরা ফার্স্ট এবং সেকেন্ড প্যারাগ্রাফের মাঝখানে তুমি যদি একটি গ্যাপ না দাও তাহলে খুব একটা সমস্যা নাই, কিন্তু সেকেন্ড এবং থার্ড প্যারাগ্রাফের মাঝখানে তোমাকে অবশ্যই গ্যাপ দিতে হবে। যাই হোক, আমরা এরপরে সাবস্ক্রিপশন লিখছি, ইয়োর লাভিং ফ্রেন্ড নাথানিয়েল, অর্থাৎ আমরা সাবস্ক্রিপশন লেখার পর কি লিখেছি দেখো, ইয়োর লাভিং ফ্রেন্ড, অর্থাৎ প্রেরক এবং প্রাপকের মাধ্যমে যে সম্পর্কটি রয়েছে সেই সম্পর্কটি আমরা সাবস্ক্রিপশনে তুলে ধরেছি। ইয়োর লাভিং ফ্রেন্ড, অর্থাৎ আমরা বুঝতে পারছি এই যে বেঞ্জামিন এবং নাথানিয়েলের মধ্যে একটি বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। এই লেটারটি যদি এমন থাকতো যে তোমাদেরকে যদি কোয়েশ্চেনে ইনস্ট্রাকশন দেওয়া থাকতো যে হচ্ছে তুমি রাইট আ লেটার টু ইয়োর ফাদার, তাহলে তোমাকে লিখতে হতো যে ইয়োর লাভিং সান, কেননা তোমার এবং তোমার বাবার মাঝখানে যে বাবার সম্পর্ক, বা তুমি লিখতে পারতে ইয়োর লাভিং ডটার, তুমি ছেলে হয়ে থাকলে তুমি ইয়োর লাভিং সান, আর মেয়ে হয়ে থাকলে ইয়োর লাভিং ডটার, অর্থাৎ তোমাদের মাধ্যমে যে সম্পর্কটি তোমাদেরকে তুলে ধরতে হবে। তো এই হচ্ছে আমাদের লেটারের একটি এক্সাম্পল। তো তোমরা যে কাজটি করতে পারো, অবশ্যই তোমরা এই লেটারটি একটি রেফারেন্স হিসেবে ধরতে পারো বা রেফারেন্স হিসেবে তুমি এটাকে চালাতে পারো, কিন্তু তোমরা কখনো এটি কপি করবে না, কেননা যদি কপি করো তাহলে কপিটাই তোমাদের মুখস্থ থাকবে, কিন্তু যদি অন্য কোনো টপিক চলে আসে তাহলে সেই টপিক থেকে তোমরা লিখতে পারবে না। এই জন্যে আমি যে লেটারটি লিখেছি, এই লেটারটির টপিক আসলে তোমাদের পাঠ্যপুস্তকের বইয়ের কোনো টপিকের সাথে না, কিন্তু তোমরা যখন প্র্যাকটিস করবে তখন তোমরা বইয়ের থেকে টপিক নিয়ে এবং বইয়ের যে লেখা আছে সেই লেখাগুলোর সাহায্য নিয়ে তোমরা নিজেদেরগুলি গঠন করার চেষ্টা করবে। নিজেরা চেষ্টা করলে অবশ্যই তোমরা তোমাদের ইংরেজির যে স্কিল, তোমাদের ইংরেজির যে ক্ষমতা, সেই ক্ষমতাটিও তোমাদের বৃদ্ধি পাবে। প্র্যাকটিস করলেই অবশ্যই তোমাদের এটার উন্নতি হবে। তো যাই হোক, এই মাধ্যমেই আমরা আজকের ক্লাস শেষ করছি। আমরা যদি ফার্স্টে যে আমাদের রুলটা যদি আমরা আবার দেখি,
আমাদের যে স্ট্রাকচার যেটা ছিল স্ট্রাকচার অফ এন ইনফর্মাল লেটার, তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাড্রেস, ডেট, স্যালুটেশন, মেইন বডি, সাবস্ক্রিপশন উইথ রাইটার্স নেম, এই 5টি হচ্ছে মেইন। এনভেলপ আমরা আজকে আঁকিনি, আমরা নেক্সট ক্লাসে আঁকবো। তো এই 5টি অংশ কিন্তু আমাদের লেটারে প্রেজেন্ট। আমরা যদি আবার লেটারের শেষে লেটারের স্লাইডে চলে যাই, শেষ স্লাইডে, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের অ্যাড্রেস রয়েছে, আমাদের ডেট রয়েছে, আমাদের স্যালুটেশন রয়েছে, আমাদের মেইন বডি রয়েছে, মেইন বডির 3টি অংশও রয়েছে, এবং শেষে আমাদের সাবস্ক্রিপশন রয়েছে এবং সাবস্ক্রিপশন উইথ রাইটার্স নেম, অর্থাৎ রাইটারের নেম সহ আমাদের সাবস্ক্রিপশন রয়েছে। এর থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যে লেটারটি লিখেছি লেটারটি সম্পূর্ণ স্ট্রাকচার ফলো করেছে। আমরা এই স্ট্রাকচার ফলো করে যদি কোনো লেটার লিখি অবশ্যই আমরা ভালো মার্ক পাবো। তো যাই হোক, আজকে অনেক কিছুই আমরা আলোচনা করে ফেললাম এবং আলোচনাগুলি আশা করছি তোমাদের উপকারে দিবে, এবং আমি চাই যেন তোমাদের এই আলোচনাগুলি তোমাদের উপকারে আসুক এবং তোমরা যাতে বুঝতে সহজতর হয় এবং বুঝে যাতে তোমরা নিজেদের মতন করে কম্পোজ করতে পারো, সৃষ্টি করতে পারো কোনো কিছু। তো এই আশা নিয়েই আজকে আমাদের একাডেমিক যে অংশ ক্লাসের সেই অংশটি শেষ হয়ে যাচ্ছে, এবং এখন আমি প্রত্যেক ক্লাসের মতনই তোমাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি সরাসরি তোমাদের একাডেমিকের সাথে রিলেটেড না, কিন্তু এই বিষয়টি তোমরা যদি নিজেদের মধ্যে ধারণ করো অবশ্যই তোমরা নিজেদেরকে সুন্দর এবং বেটার এবং আরও ভালো মানব হিসেবে নিজেদেরকে প্রকাশ করতে পারবে, গড়ে তুলতে পারবে। আজকে আমরা যে নীতিবিধানের বিষয়টি শিখব সেটি হচ্ছে আস্থা। আস্থা কি? আস্থা হচ্ছে নিজের মধ্যে নিশ্চিতভাবে কিছু করতে পারার বিশ্বাস, আস্থা কিংবা কনফিডেন্স, আত্মবিশ্বাস। অর্থাৎ আমরা কোনো কিছু করতে পারবো কি না সেটি আমরা যদি বিশ্বাস করি যে হ্যাঁ আমি এটা করতে পারবো, সেটি হলো আমার নিজের উপর আস্থা। কিংবা আমি যদি কাউকে চিন্তা করি যে হ্যাঁ আমি যদি তাকে কাজটি করতে দিই তাহলে সে কাজটি করতে পারবে, সেটি হলো আমার অপরের উপর আস্থা। অর্থাৎ আমার বিশ্বাস যে হ্যাঁ সে কাজটি করতে পারবে। আস্থা এক ধরনের বিশ্বাসই বটে। আস্থা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান একটি সম্পদ। কেননা আমি একটি কাজ যদি কখনো প্রতিশ্রুতি দিয়ে পালন করি তাহলেই আমি অন্যদের আস্থা নিজের উপর নিতে পারবো, অন্যরা আমার উপর আস্থা করতে পারবে। এর মাধ্যমেই আমরা নিজেদেরকে অত্যন্ত দায়িত্ববান এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো। তো আশা করছি তোমাদের এই কথাগুলি ভালো লাগবে এবং তোমরা নিজেদের মধ্যে ধারণ করে নিজেদেরকে একজন বেটার পারসন হিসেবে প্রতিষ্ঠিত করবে। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। আমরা নেক্সট ক্লাসে এনভেলপ শিখবো এবং ইমেলটি কীভাবে লিখতে হবে সেটাও আমরা জানবো। তো ওই নেক্সট ক্লাসের আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো এবং নিরাপদে থেকো। তোমাদের সাথে নেক্সট ক্লাস করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।